প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। নাইনসেল বাংলার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা অসাধারণ ক্লাস করব এবং আজকে ক্লাসের টপিক হচ্ছে আহ, অনুপমের অনুসূচনা, পাপ মোচন। সে যে একটা পাপ করেছে, একটা বিয়ে ভেঙে দেওয়ার ক্ষেত্রে সে সহযোগিতা করেছে, কোনো প্রকার প্রতিবাদ করেনি। এই জন্য তার যে অনুশোচনা, তার যে পাপ মোচন করা, আজকে আমরা সেটা এখানে দেখতে পাবো। গত ক্লাস পর্যন্ত আমরা দুইটা পর্ব করেছি পুরো গল্পটাকে। আজকে হচ্ছে তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। আগের ক্লাসগুলো আমি আর আলোচনা করছি না, আগের ক্লাসগুলো তোমরা যারা করোনি তারা দেখে নিবে। আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তো যথারীতি আমি হচ্ছি নাইম স্যার, তোমরা সকলেই জানো। তো আমার পরিচয় নাইমুল ইসলাম, সাবেক প্রভাষক, হাজার ডিগ্রি কলেজ এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্সের অনার্স মাস্টার দুটোই কমপ্লিট করেছি এবং হচ্ছে আরো অনেক অভিজ্ঞতা আছে, সেটা আমরা জানতে পারবো আস্তে আস্তে। আমরা চলো মূল ক্লাসে চলে যাচ্ছি। তো তোমরা যে আগে যে অভিযোগটা করেছিলে যে স্যার লেখা বোঝা যাচ্ছে না, আজকে কি এই লেখাগুলো বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করে আমাকে জানাবে। আজকে কি লেখাগুলো বোঝা যাচ্ছে? ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, সেটা বলছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি কেমন? তাহলে আমরা দেখতে পেলাম যে আহ, কি হয়েছে। অনুপম মনে মনে আশা করছিল তার কাছে কে ছুটে আসবে, শম্ভুনাথ সেন তার কাছে ছুটে আসবে, তাকে বলবে আবার বিয়ের আয়োজন করার জন্য। তারপর সেও অপরিচিতার কাছে যাবে, পুরো পৃথিবীকে বাইরে রেখে সে দেয়ালের ভিতরে প্রবেশ করবে এবং অপরিচিতাকে সে তার মনের কথাটা বলে আসবে। ঠিক আছে, তো এইখানে আমরা শেষ করেছি। আজকে আমরা লাস্ট পর্বে চলে যাচ্ছি। তো বলছে মানে আগের পর্বে বলেছিল যে তারপর আমার কথাটি ফুরালো, এটা দিয়ে কথাটা শেষ হয়েছে। কিন্তু আজকে হচ্ছে কি দেখো, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। মানে কথা যেখানে আমি শেষ করব, যে অপরিচিতের সাথে আমার দেখা হবে, তার সাথে আমার কথা হবে, আমার মনের অব্যক্ত কথাটা তাকে আমি জানাবো, সে বলছে কিন্তু সেই কথাটা আসলে ফুরাই নাই কখনো। কেন? যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। কি অসাধারণ কথা! যেটা ফুরিয়ে যাওয়ার বিষয়, যেটা ফুরিয়ে যেত, সেটা একটা জায়গায় এসে অফুরান হয়ে গেছে, অফুরন্ত হয়ে গেছে, অসীম হয়ে গেছে একটা জায়গায় এসে। কোন জায়গায় এসে অসীম হয়েছে সেটাই আমি আজকে লিখে আমার এই গল্পটা শেষ করব। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, মাকে নিয়ে তীর্থে চলে আসলাম। ওকে, তীর্থে, তীর্থে মানে বুঝে তো, তীর্থে মানে কি, আমরা মুসলমান ধর্মে যারা আছে তারা হচ্ছে যে মানে হজে যায় নিজেকে পবিত্র করার জন্য, পুজো পবিত্র করার জন্য, ঠিক আছে না, নিজেকে বিশুদ্ধ করার জন্য, ওকে, সাধনা করার জন্য। ঠিক হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কোথায় যায়? তারা তীর্থে যায়। তো তারা সেও মাকে নিয়ে তীর্থে যাচ্ছে। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পোল পার হন নাই। কোন পোলটা? হাবড়ার পোল। এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। হাবড়ার পোল হচ্ছে ভারতের প্রথম দৃষ্টিনন্দন ব্রিজ, ব্রিটিশ কর্তৃক মানে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দৃষ্টিনন্দন ব্রিজ। তো মামা তিনি হচ্ছেন একেবারেই ঘরকুনো। তিনি এই সংসারটা ছেড়ে কলকাতার বাহিরে তিনি যাবেন না। তিনি কলকাতার বাহিরের জগৎটাকে তিনি মনে করেন কি, এটা হচ্ছে আন্দামান দ্বীপের মতো। এবং তিনি যদি মনু হতেন, এই প্রসঙ্গে আপনার কোন প্রসঙ্গে আগে বলা হয়েছে, মামা যদি মনু হতেন, মামা যদি মনু হতেন, তাহলে তিনি কি করতেন? মামা মনু হলে তিনি হচ্ছে সংহিতা, সংহিতা হচ্ছে কি, মানে কি আচরণীয়, কি কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই যে বিধিনিষেধ গুলো যেখানে থাকে, সেই সেইটাকে বলে সংহিতা। এবং যিনি লেখক সংহিতা তিনি হচ্ছেন মনু। অনুপম আমাকে সেই মনুর সঙ্গে তুলনা করেছিলেন, বলেছে মামা যদি এই মনু হতেন, সংহিতা প্রণেতা হতেন, তাহলে তিনি কি করতেন? হাবড়ার পোল পার হওয়াটাকে একেবারেই নিষিদ্ধ করে দিতেন। ঠিক আছে, হাবড়ার পোল। সেই জন্য মামা এবারও তার বোনকে নিয়ে, অনুপমের মাকে নিয়ে তীর্থে যাওয়ার কাজটা মামা করেন নাই। এটা কি কার উপরে পড়েছে? এটা অনুপমের উপরে ধার করেছে। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, দেখো এই জায়গাতে না, মানে এটা আমার খুব প্রিয় একটা জায়গা। কেন? এই এখন যে বর্ণনাগুলো দিচ্ছি, মানে রেল ভ্রমণের এত অসাধারণ বর্ণনা, মানে রেলের ভেতরে আমরা যখন ট্রেন জার্নি করি আমাদের অনুভূতিটা কেমন হয়, এই বর্ণনাটা আসলে আর কোনো লেখাতে এত অসাধারণ ভাবে উঠে আসে না। তুমি দেখবা যে এখানে আসলেই তো তাই, এমনটাই তো অনুভূতি হয়। দেখো লেখক বলছেন যে রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার
এলোমেলো স্বপ্নে ঝুমঝুম বাজিতেছিল। কি স্বপ্ন? এলোমেলো স্বপ্নে, হ্যাঁ, ঝুমঝুমি বাজিতেছিল। অর্থাৎ যখন আমরা ট্রেন জার্নিতে থাকি তখন র্যান্ডমলি আমাদের মাথায় অনেকগুলো চিন্তা চলে আসে। একটা থিঙ্কিং করছি, এর মাঝখানে আবার আরেকটা থিঙ্কিং চলে আসে, এর মাঝখানে আবার আরেকটা। মনে হয় আমি একটা স্বপ্নের ঘুরের মধ্যে আছি। কিসের মধ্যে? স্বপ্নের ঘুরের মধ্যে। সেই জন্য বলছে যে এলোমেলো স্বপ্নের ঝুমঝুম বাজিতেছিল, এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগে উঠলাম। হঠাৎ করে ঘুমটা ভাঙলো, মানে আধো ঘুম আধো জাগা, এরকম একটা অবস্থা থাকে আমরা যাদের ঘুমের অভ্যাস আছে আর কি, তাদের জন্য আধো ঘুম আধো জাগা এরকম একটা অবস্থার মধ্যে আছে। হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলো কোন একটা অপরিচিত স্টেশনে এসে। আলোতে অন্ধকারে মিশা সেও এক স্বপ্ন। কি অসাধারণ বর্ণনা! দেখেছো? মানে কিছুটা আলো কিছুটা অন্ধকার, যদি একটা জায়গায় কিছুটা আলো থাকে কিছুটা অন্ধকার থাকে, সেই স্বপ্নটাকে সেই জায়গাটাকে তোমার স্বপ্নের মতো মনে হবে। কিসের মতো মনে হবে? স্বপ্নের মতো মনে হবে। ওকে, সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত। কে পরিচিত? আকাশের তারাগুলি। আর সবই অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ, দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। আমরা জানি দ্বীপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে দীর্ঘই দিয়ে। তো এটা হচ্ছে কি, দ্বীপ মানে এই হচ্ছে প্রদীপটা, আর দ্বীপ মানে হচ্ছে চার ভাগে জল মাঝখানে স্থল, সেই দ্বীপটা। তো ঠিক আছে, এখানে যদি ব থাকতো তাহলে সেটা ওই দ্বীপটাকে বোঝাতো। যে দ্বীপ কয়টা? মানে প্রদীপ খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে। অর্থাৎ লেখক বা অনুপম এখন একটা অজানা অজায়গায় চলে আসছে, অজানা জায়গায় চলে আসছে। বলছে এই পৃথিবীতে আমরা আসলে যে যেখানে থাকি ওই জায়গাটা ছাড়া আর অল্প কিছু জায়গা ছাড়া পৃথিবীর মানে 99.999% জায়গায় আমরা চিনি না। বলছে এই অজানা অচেনা অজানা জায়গায় যখন আসছি তখন মনে হচ্ছে আসলে শুধু ওই তারাগুলো কি চিনি, যেগুলোকে আমরা প্রতিদিন দেখি। এর বাইরে আমি আর কোনো কিছুই চিনি না। সমস্ত পৃথিবীটা যে কতটা অজানা আমাদের কাছে। তা বলছে তাহা যে কতই বহুদূরে তাহা দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছে, আলোর নিচে সবুজ পর্দাটা, তোরঙ্গ বাক্স। তোরঙ্গ বাক্স কি? টিনের যে কাপড়ের বক্স গুলো ছিল আগে, ট্রাঙ্ক বলা হয়, সেই তোরঙ্গ বাক্স। হ্যাঁ, জিনিসপত্র সমস্ত আমি তোমাদের একটা নোট গ্রুপে আপলোড করে দিব। ওই নোটের মধ্যে বা আমি এর আগে ছবি দেখিয়েছি, সেখানে আছে ছবিগুলো বা দেখতে পাবে। তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। অর্থাৎ জিনিসপত্রগুলো সবগুলা তোরঙ্গ বাক্স ওখানে যা যা আছে এগুলো একটা একটা ঘাড়ের উপরে পড়ে আছে এলোমেলো হয়ে। এবং তিনি তারপরে কি বলছেন দেখো, যে রহিয়াছে তাহারা যেন স্বপ্নলোকে পুনরুৎপাদন আসবাব। এরা কি? স্বপ্নলোকের। আর প্রথমে বলেছিল আমি একটা ঘোরের মধ্যে আছি, একটা স্বপ্নের জগতের মধ্যে আছি, কিছুটা আলো কিছুটা অন্ধকার, তাই না? সেই স্বপ্নের জগতের মধ্যে আমি আছি, ঠিক আছে। আর সেখানে কিছু আসবাবপত্র আছে, কিছু মানে তোরঙ্গ বাক্স আছে, এগুলো একটা একটা ঘাড়ের উপরে পড়ে আছে। তো অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আবার এই স্বপ্নের জগতের মধ্যে এরা হচ্ছে আমার স্বপ্ন জগতে আসবাবপত্র এবং একটা একটা ঘাড়ের উপরে পড়ে আছে। তারপরে আরো অসাধারণ ভাবে বলছেন তিনি, সবুজ প্রদেশের মিটি মিটি আলো। প্রদেশ মানে হচ্ছে সন্ধ্যা, প্রদেশ 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 মানে হচ্ছে সন্ধ্যা, ঠিক আছে। বলছি কি সবুজ প্রদেশ, প্রদেশ মানে সন্ধ্যা, সবুজ সন্ধ্যা। এই সন্ধ্যাটাকে সে কি বলছে? সবুজ সন্ধ্যা বলছে। হ্যাঁ, যে এর আগে বলেছিল তার আলোর উপরে সবুজ পর্দা টানা ছিল, তাহলে এই সন্ধ্যাটা তার কাছে একটা সবুজ সন্ধ্যার মতো মনে হচ্ছে। ওকে, সবুজ প্রদেশে মিটি মিটি আলোতে, হালকা হালকা আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। কি অসাধারণ অনুভূতি! বলছে থাকা এবং না থাকার মাঝখানে যখন আমরা কোনো জার্নিতে যাই, বিশেষ করে ট্রেন জার্নিতে যাই, মানে অনুভূতিটা এমন, মনে হচ্ছে আমি আছি, আবার মনে হচ্ছে আমি নাই। কিছুটা আলো থাকে কিছুটা অন্ধকার থাকে, তাই না? এই যে থাকা এবং না থাকার মাঝখানে আমরা পড়ে থাকি, ঠিক আছে। এই যে ট্রেন অভিজ্ঞতা যে বর্ণনা, সেই বর্ণনাটা আমরা এখানে দেখতে পেয়েছি। এইটুকু পর্যন্ত তোমরা বুঝেছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এখানে আমরা দেখলাম তারা তীর্থে যাচ্ছে, তীর্থে যাবার কাজটা অনুপমের উপরে পড়েছে, মামা এই দায়িত্বটা নেয় নেয়, কারণ মামা হাবড়া করে পার হবে না। তার কাছে এই জায়গাটাকে, অনুপমের কাছে এই জায়গাটাকে কি মনে হচ্ছে? এলোমেলো, মানে তার মাথার মধ্যে এলোমেলো স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে এই জায়গাটাকে স্বপ্নের মতো মনে হচ্ছে। সেখানে কিছু ট্রাঙ্ক আছে, আসবাব আছে, এগুলোকে স্বপ্নলোকের এলোমেলো আসবাবপত্র মনে হচ্ছে। এবং সে মনে হচ্ছে যে তার অনুভূতি হচ্ছে সে থাকা এবং না থাকার মাঝখানে পড়ে আছে, ঠিক আছে।
হালকা ঝাপসা দেখাচ্ছে। ঠিক হয়ে যাবে জুনায়েদ, আশা করি তোমার নেটওয়ার্ক সমস্যার কারণে এমনটা হচ্ছে। এইটুকু পর্যন্ত আমরা বুঝাচ্ছি স্যার, একটু বলো তো আমাকে, আমরা কি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? স্যার আরেকটু বুঝাই দিবেন? কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বুঝো নাই বলো। মাঝখানের দিক থেকে, হ্যাঁ, মানে ডিস্টার্ব করতেছে তো সেজন্য মাঝখানের দিক থেকে। মাঝখানের দিক থেকে বলতে ওই যে আমি তো রিভিশন দিলাম, বললাম যে তারা হচ্ছে কোথায় যাচ্ছে, ট্রেন জার্নি করে তীর্থে যাচ্ছে। তো তীর্থে যাওয়ার যে ট্রেনের ভিতরে তার যে অনুভূতি, সেই অনুভূতিটা সে বর্ণনা করছে, বলছে কেমন তার মনের মাথার ভিতরে কিছু স্বপ্ন লোটপালট, স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। একটা স্বপ্ন, একটা চিন্তা শেষ হতে না হতে আরেকটা চিন্তা চলে আসে। এগুলো আমরা যখন যারা ট্রেন জার্নি করেছি তাদের সাথে এই অনুভূতিগুলা মিলবে। এবং সে বলছে ওখানে সবুজ আর মানে সবুজ আলো, পর্দার উপরে সবুজ আলো টানা আছে, এটাকে সে সবুজ সন্ধ্যা বলছে। তারপর হচ্ছে সেখানে ট্রাঙ্ক আছে, একটা একটা ঘাড়ের উপরে পড়ে আছে জিনিসপত্র গুলা, মনে হচ্ছে এগুলো স্বপ্নলোকের উলট পালট আসবাবপত্র। এবং অনুভবের অনুভূতিটা হচ্ছে সে এমন অনুভূতি যে থাকা এবং না থাকার মাঝখানে সে পড়ে আছে, মনে হচ্ছে এই আমি আছি, আবার মনে হচ্ছে আমি নাই। বুঝেছো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তারপরে আমরা তারপরে যাই। তারপরে কি ঘটলো, এই একটা যে দেখো, এই যে একটা ফিলিংস, একটা অনুভূতি, হ্যাঁ, এই অনুভূতিটা কি অনুভূতি, সেটা হচ্ছে যে মানে স্বপ্নের মতো একটা অনুভূতি। এমন সময়, স্বপ্নের ঘোরের মধ্যে থাকা ঠিক সেই সময়, সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এইটা হচ্ছে এখানে 5 লাখ। ঠিক আছে, বলছে কি শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। একটা কথা শুনলো, একটা লাইন শুনলো, সে বলছে যে মনে হলো যেন গান শুনিলাম, আমি কোনো লাইন শুনি নাই। এটা শুধুমাত্র একটা লাইন না, এটা মনে হচ্ছে একটা গানের মধুর স্বর, মধুর একটা ধোঁয়া। ধোঁয়া বলে, ধোঁয়া মানে হচ্ছে গানের যে অংশটাকে বারবার গাওয়া হয় সেটাকে বলে ধোঁয়া। ঠিক আছে, তো বলছে যে এই বাঙালি মেয়ের গলার বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। বাংলা ভাষা তো মধুর ভাষা, এটা সবাই আমরা জানি। তুমি দেখবা যে হয়তো আমরা বলি আর কি যে আমরা নিজের ভাষার কারণে হয়তো এমনটা মনে হয়, যখন আমি একটা বিদেশির ভাষায়, বিদেশির মুখে আমার ভাষাটা শুনি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের কাছে মানে মনে হয় যে কত সুন্দর করে সে বাংলাটা বলছে। এমন কিন্তু আছে, অনেকেই আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে অধ্যাপক হেন্স হার্ডার, যিনি বাংলা নিয়ে গবেষণা করছেন, আরো কয়েকটা ভাষা নিয়ে। তুমি যখন ওনার কথাগুলো শুনবে মানে তোমার বিশ্বাসই হবে না, এত সুন্দর, এত পরিশীলিত, বিশুদ্ধ, প্রমিত তিনি বলেন এত সুন্দর করে। হ্যাঁ, উনি হবে না যে উনি মানে কি একজন ইংরেজ বা উনি একজন জার্মান মানুষ, জার্মানের নাগরিক, সে বাংলা বলছে এত সুন্দর করে। তো বলছে বাংলা ভাষা আসলে মধুর ভাষা, তাই না, মিষ্টি একটা ভাষা। এই ভাষায় কোনো মানে বিশুদ্ধ কোনো, তুমি দেখো বাংলা ভাষাতে কোনো গালিও নাই, বাংলা প্রমিত ভাষায় কোনো গালিও নাই কিন্তু, তাই না? আমরা যত গালি দিচ্ছি সব আঞ্চলিক ভাষার গালি, বাংলা ভাষায় কোনো গালি নাই আসলে প্রমিত ভাষাতে। ঠিক আছে, কারণ এটা মিষ্টি ভাষা। ঠিক আছে, তো বলছে যে বাংলা ভাষাটা আসলে কত মধুর, এটা যদি এরকম একটা অচেনা অজানা জায়গায় একটা মেয়ের কণ্ঠে না শুনতে পেতাম, তাহলে আমি বুঝতে পারতাম না যে বাংলা ভাষা আসলেই কত মিষ্টি, কত মধুর ভাষা। ঠিক আছে, তা হচ্ছে মানে বাংলা ভাষা, তুমি দেখো বাংলা ভাষার কিছু কিছু জিনিস আমার মনটা কেমন কেমন করছে। তুমি কি ইংরেজিতে এটা বলতে পারবা যে মাই মাইন্ড হাউ হাউ ডাজ, এটা কি ইংরেজিতে বলা যাবে? বলা যাবে না, জাস্ট বড় বড় বাংলার ছোট ছোট পেজ। এটা কি ইংরেজিতে বলবা যে বিগ বিগ মানকি, লিটল লিটল বেলি, স্মল স্মল বেলি, বলা যাবে? বলা যাবে না। খাইলে চাটবেন, না খেলে পস্তাবেন। ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করা যাবে? যাবে না। বাংলা ভাষার অনুভূতিটাই আলাদা। তারপর বলছে কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এটা যে এই কণ্ঠটা শুধু যে একটা মেয়ের কণ্ঠ, এটা আমি বলবো না। এই কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। এটাকে একটা শুধুমাত্র মানুষের কণ্ঠ, শুধুমাত্র একটা মেয়ের কণ্ঠ বলে দেওয়া চলে না। হ্যাঁ, এটা বলছে এটা এমন একটা কণ্ঠ, এটা এমন একটা সুর, যেটা শুনলেই মনে হচ্ছে আহা কি মধুর, এত মিষ্টি, যে এত মিষ্টি কথা, এত মিষ্টি কণ্ঠটা, যেটা শুনলে মনে হয় আর তো শুনি না, এমন করে আগে তো কেউ ডাকে নাই। ঠিক আছে না? তাহলে দেখো যে আমাদের অনুপম বাবু কি করেছে, দেখো অনুপমের অনুভূতি দেখো। অনুপম কিন্তু অলরেডি একজনের উপরে ক্রাশ খেয়ে আছে, যাকে সে দেখে না এখন, এবং তার কথা সে চিন্তা করছে। এখন এই কণ্ঠটা শুনে সে আবার কি করলো, আবার সেকেন্ড টাইম একটা ক্রাশ খেলো। ওকে, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। কোনটা বড় সত্য? চিরকাল গলার স্বর লেখকের কাছে বড় সত্য। কেন? রূপ জিনিসটি বড় কম নয়,
রূপটাও কম কিছু না, কিন্তু গলার স্বরটা সব বড় সত্য। কেন বলছে যে নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। অর্থাৎ একজন মানুষের চেহারা দেখে আমরা, যে মানুষকে প্রথম ভালো লাগে তার চেহারা দেখে, তারপরে তার প্রতি ভালো লাগাটা গভীর হয় তার কথাবার্তায়, তার চালচলন, বিশেষ করে তার কথাবার্তায় ভালো লাগাটা কি হয়, ডেপথে যায়, গভীরে যায়। তাহলে তুমি একটা চিটাগাং এর একটা সুন্দর মেয়ে, তাই না? আচ্ছা, তাকে দেখার পরে যদি কারো একজনের অনুভূতি হলো খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু যখন তার কাছে যাবে, তার মুখের কথাটা শুনবে, আপনি এভাবে আমার দিকে তাকায় আছেন কেন, জীবনে মানে নিয়ে দেখেন নাই, হ্যাঁ এভাবে তাকায় আছেন কেন, এটা যখন শুনবে তার অনুভূতি প্রথম থাকবে ওয়াও, তারপর হ্যাঁ, তাই না? তাছাড়া মানুষের কথাই আসলে ওরকম আর কি। মানুষ প্রথম পছন্দ করে কি দেখে, চেহারা দেখে, দ্বিতীয় পছন্দ করে মানুষ কথা শুনে, এবং কথা শুনে মানুষ কথা দিয়ে যে পছন্দটা করে মানুষকে, এটাই হচ্ছে মানুষের জন্য বলা হচ্ছে একেবারে ভিতরগত পরিচয়। মানুষ যেটা বলে এটা হচ্ছে তার ভিতরগত পরিচয়। মানুষের হৃদয়ের অন্তরতম, হৃদয়ের গভীরে যে পরিচয়, এটা আসলে ফুটে ওঠে তার কথায়। ঠিক আছে, বুঝা গেল? সেজন্য বলছে আমার কাছে গলার স্বরটা হচ্ছে বড় সত্য, রূপটাও কম না, রূপটা হচ্ছে মানুষের বাহ্যিক সৌন্দর্য, কিন্তু মানুষের যে অভ্যন্তরীণ সৌন্দর্য, এটা আসলে মানুষের কথা দিয়ে ফুটে ওঠে। তারপর হচ্ছে এই যেটা মানুষের ভিতরের সত্য, অনির্বচনীয়, যেটা ব্যাখ্যাযোগ্য না, আমার মনে হয় কণ্ঠস্বর সেটাই চেহারা, মানুষের কণ্ঠস্বরটা। তাহলে আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। তাড়াতাড়ি এটা বাড়িয়ে দেখলাম, এটা কে, এটা এত সুন্দর করে কথা বলে, এটা কে? প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া, না বাড়াই দিলাম, কিছুই দেখলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড, মানে হচ্ছে যে স্টেশনের গার্ড আর কি, তার এক চক্ষু লণ্ঠন, এক চক্ষু লণ্ঠন হচ্ছে এক ধরনের ওই হারিকেনের মতো, যেটা একটা দিক খোলা থাকে, এই জন্য বলছে এক চক্ষু লণ্ঠন। ঠিক আছে, এক চক্ষু লণ্ঠন কি করলো, নাড়িয়ে দিল। অর্থাৎ তখনকার সময় এগুলো হচ্ছে সংকেত ছিল, এক চক্ষু লণ্ঠন এটা নাড়াই দিলে কি হতো, ওই যিনি ট্রেনের, যিনি ড্রাইভার থাকতেন উনি বুঝতে পারতেন যে ট্রেন এখন ছাড়তে হবে। আমি জানলার কাছে বসিয়া রহিলাম। ওকে, স্যার এটা পর্যন্ত বুঝেছি। এই হচ্ছে এখন একটা ক্লাইম্যাক্স মোমেন্টে চলে আসছে। মনে করো বাবা সেকেন্ড টাইম একটা ক্রাশ খাইছে, যে একটা কণ্ঠস্বর শুনে সে বলছে এই কণ্ঠস্বর বড়ই মধুর, এত মধুর বাংলা ভাষা মেয়েদের কণ্ঠে হতে পারে, সেটাই অজানা, অজানা জায়গায় না শুনলে বোঝা যেত না। ঠিক আছে, তারপর সেটাকে বলছে একটা মানুষের, এটা একটা মানে আসলে এটা একটা মানুষের কণ্ঠ, এটা যেমন তেমন কণ্ঠ না, মানুষের কণ্ঠ তো সুন্দর হয় আসলে, তাই না? এবং বলছে এমনটা তো আগে কখনো শুনি নাই। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত বুঝছি স্যার সবাই? এইটুকু পর্যন্ত বুঝেছি? একটু কমেন্ট করে আমাকে জানাও। একটু সবাই একটু রেসপন্স করো। জুনায়েদ বলছে ইয়েস। ওকে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি, তারপরে পার্টে আমরা চলে যাই। এরপরে পার্টে বলছে আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, আমার চোখের সামনে কিন্তু কোনো মানুষ নাই এখন এই মুহূর্তে, বা কোনো একটা মূর্তিও নাই আমার চোখের সামনে, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। আমার হৃদয়ের ভেতরে, আমার হৃদয়ের মধ্যে আমি আরেকটা হৃদয় দেখতে পাচ্ছি, মানুষকে না, মানুষকে দেখতে পাচ্ছে না, সে মানুষের হৃদয় দেখতে পাচ্ছে। কারণ একটু আগে বলেছে যে মানুষের কণ্ঠটা হচ্ছে তার হৃদয়ের পরিচয়, মানুষের কথা হচ্ছে তার হৃদয়ের পরিচয়। যেহেতু সে মানুষকে দেখে নাই, কথা শুনেছে, সেই কথাটা তার হৃদয়ে এসে আসন নিয়েছে। তো হচ্ছে হৃদয়ের রূপ দেখতে লাগলাম, সে যেন এই তারাময়ী রাত্রির মতো, কিসের মতো, এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। রাত আমাকে ঘিরে রেখেছে তারা দিয়ে, রাত আমাকে ঘিরে রেখেছে, কিন্তু আমি তাকে ধরতে পারছি না। সে আমাকে ধরে রেখেছে, ঘিরে রেখেছে, কিন্তু আমি তাকে স্পর্শ করতে পারছি না। ঠিক সেই কণ্ঠস্বরটা আমাকে ঘিরে রেখেছে, কিন্তু আমি তাকে ধরতে পারছি না, আমি তাকে ছুঁতে পারছি না। ওকে, কি সুন্দর করে বর্ণনা দিচ্ছে দেখো। তারপর বলছে সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে, মানে এক পলকে, ঠিক আছে, তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়া আছো। ঠিক আছে, এই যে একটা আমাদের সময় যখন আমরা এসএসসি দেখেছি তখন একজন গায়ক ছিল, ওই যে নাম কি, তৌসিফ ছিল। তো ওর একটা গান আছে যে এক নিমিষে, মানে কি এক পলকে, এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে। বুঝা গেল, এক পলকেই ভালোবেসে ফেলেছে, দেখে নাই কিন্তু কণ্ঠ শুনে ভালোবেসে ফেলেছে, তাই না?
আগে আমাদের যে অপরিচিত ছিল তার কি হবে? যাক দেখা যাক কি হয়। আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! একটা লাইন, এক লাইনে এত সৌন্দর্য, কথার মধ্যে আশ্চর্য পরিপূর্ণ তুমি। চঞ্চল কালে, চঞ্চল মানে অস্থির কাল, যেহেতু অনুপম কিছুদিন আগে একটা বিগেস্ট একটা ছ্যাঁকা খাইছে, বিগেস্ট পরিমাণে একটা ছ্যাঁকা খাইছে, খেলানি খাইছে বিয়ে বাড়ি থেকে, তাহলে তার হৃদয়টা অস্থির। এই অস্থির সময়ে ক্ষুদ্র হৃদয়, তার হৃদয়টা কেমন ক্ষুদ্র অবস্থায় আছে। উপরে হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছে। কিসের মতো ফুটিয়াছে? ফুলের মতো ফুটেছে। অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো এই যে অনুপমের হৃদয় হচ্ছে এরকম অস্থির, অনুপমের হৃদয়টা হচ্ছে কি অস্থির ঢেউয়ের মতো, ধরো যে অনেকবার ঢেউ, ঠিক আছে অনুপমের হৃদয়। সেইখানে বলছে যে আমরা সেখানে বলছে একটা ফুল ফুটেছে, একটা কি হয়েছে ফুল ফুটেছে। ওকে, তো দেখো ফুল ফুটেছে, আমরা এটা মুছে দিই। একটা ফুল ফুটেছে, বললাম এই যে একটা ফুল ফুটেছে। ওকে, ফুল ফুটলো, ঠিক আছে। তারপর ফুল ফোটার পরে আগে ঢেউগুলো ছিল কেমন অস্থির, তাই না? আগে ঢেউগুলো, কিন্তু যখন ফুলটা ফুটেছে এই অস্থির ঢেউগুলো কেমন হয়ে গেল? স্থির হয়ে গেল। কার স্পর্শে? ফুলের স্পর্শে স্থির হয়ে গেল। ফুলের স্পর্শে স্থির হয়ে গেল। কিন্তু কেন বলছে যে আমার অস্থির হৃদয়ে তুমি ফুটেছো, ফুটার পরে ঢেউয়ের একটি পাপড়িও, এই ফুলের একটা পাপড়িও ঝরে পড়ে নাই, টলে পড়ে নাই, নড়ে নাই। অপরিমেয় মানে যেটা পরিমাণ করা যোগ্য না, অপরিমেয় কোমলতায়, অপরিমেয় কোমলতা, এত কোমল এত সফট তার কণ্ঠস্বর, তার হৃদয় এতটুকু দাগ পড়ে নাই, তার ফুলের কোনো কিছু হয় নাই। বরং এই আমার এই অস্থিরতার ঢেউ তোমার ফুলের পাপড়ির সাথে, তোমার ফুলের সাথে লেগে আমার এই অস্থিরতার ঢেউটা কি হয়ে গেল? শান্ত হয়ে গেল। ঠিক আছে না? হচ্ছে মানে হচ্ছে যারা পুরুষ মানুষের কাছে না, মানে হচ্ছে তার প্রিয় মানুষের একটু টাচ তার চারপাশে হচ্ছে ফুল ফুটিয়ে দিতে পারে। সে অনেক অস্থির থাকতে পারে, অনেক কষ্টে থাকতে পারে, অনেক যন্ত্রণায় থাকতে পারে, অনেক ঝামেলায় থাকতে পারে, বিপদে থাকতে পারে, যখন সে তার প্রিয় মানুষের একটু কি পায়, ছোঁয়া পায়, একটু দেখা পায়, তখন তার অস্থিরতাটা একেবারে কি হয়ে যায়? শান্ত হয়ে যায়। বুঝা গেল? আচ্ছা, গাড়ি লোহার মৃদঙ্গে, মৃদঙ্গ মানে হচ্ছে লোহার শব্দকে মৃদঙ্গ বলছে এখানে, তাই না? যে ট্রেনের শব্দটাকে মৃদঙ্গ বলছে। তাল দিতে দিতে চলে যেত। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তারা একটি মাত্র ধোঁয়া, ধোঁয়া মানে হচ্ছে যে যে জায়গাটা কি হয়, যে জায়গাটা গানের যে জায়গাটা বারবার গাওয়া হয় সেই লাইনটা হচ্ছে গাড়িতে জায়গা আছে। দেখো অর্থাৎ লোহার ট্রেন, ট্রেনের শব্দ কি? যে ট্রেনের শব্দটা হচ্ছে এটা হচ্ছে ট্রেনের শব্দ। তো এই তালের সঙ্গে তার একটা লাইন চলছে, গানের লাইন, তাহলে কিরকম? গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে, এরকম একটা তাল চলছে, বুঝছো? মানে এই ট্রেনের তালে তালে তার মনের মধ্যে কি চলছে? ডিস্কো ডান্স চলছে। ডান্সের সুর কি? গানের সুর হচ্ছে যে গাড়িতে জায়গা আছে, ঠিক আছে, ইয় গাড়িতে জায়গা আছে, ইয় গাড়িতে জায়গা আছে, এইভাবে তার মনের মধ্যে এখন একটা গান চলছে। তারপরে এখন যে প্রশ্ন হচ্ছে আছে কি জায়গা, আছে কি আসলে জায়গা আছে? জায়গা যে পাওয়া যায় না, এখনকার দিনে কি হয় না, জায়গা পাওয়া যায় না এখনকার দিনে। এগুলো অনেক আগে থেকে বুক হয়ে যায়, জায়গা জায়গা অনেক আগে থেকে কি হয়ে যায়? বুক হয়ে যায়। সে দেশে বলছে জায়গাটা এখন পাওয়া যায় না, আসলে কি জায়গা আছে? আমি তো একবার জায়গা চেয়ে পাই নাই, আসলে কি জায়গা আছে? তারা বলছে কেউ যে কাকেও চিনে না, আমি তো এভাবে চিনিও না, জায়গা কিভাবে পাবো? অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, এই যে চিনি না একজন আরেকজনকে, এটা হচ্ছে জাস্ট একটা কুয়াশা। কেন কুয়াশার সাথে তুলনা করছে? মানে ধরো যে সকালবেলা, শীতের সকালে এমন ভাবে কুয়াশা হয়, সামনের দিকে তাকালে মনে হবে যে এখানে কিছুই নাই, কিন্তু সবই আছে। কুয়াশাটা যখন কেটে যায় তখন সবগুলো স্পষ্ট হয়। বলছি তুমিও আছি, আমিও আছি, শুধু আমাদের মধ্যে একটা কুয়াশা আছে। কুয়াশাটা কি? আমরা চিনি না একে অপরকে। এই চেনাটা যখন হয়ে যাবে, এই কুয়াশাটা যখন কেটে যাবে, তখন অনন্তকাল আমি তো তোমাকে একজন আরেকজনকে কি করতে পারবো? চিনতে পারবো, জানতে পারবো। ঠিক আছে? বলছে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে আর চেনার অন্ত নাই। এটা ছিন্ন হয়ে গেলে, এই কুয়াশাটা কেটে গেলে, একে অপরকে চেনা হয়ে গেলে, একজন আরেকজনকে আর চেনার কোনো শেষ থাকবে না।
স্যার এইটুকু পর্যন্ত বুঝেছি। এইখানে তাহলে আমরা দেখলাম যে সে বর্ণনা দিচ্ছে, তার অনুভূতি বর্ণনা দিচ্ছে, তাকে কিসের মতো ধরে রাখছে, তার মনে রাত্রির মতো ধরে রেখেছে সেই কণ্ঠস্বরটা, তার হৃদয়ের উপর আসন নিয়েছে, চিরপরিচয়ের আসন নিয়েছে, কণ্ঠস্বরটা পরিপূর্ণ এবং মানে ক্ষুদ্র হৃদয়ের উপর ফুলের মতো ফুটেছে, যার কোনো পাপড়ি টলে নাই। ঠিক আছে, এটাকে গানের মতো মনে হচ্ছে তার মনের মধ্যে। তাই এটুকু পর্যন্ত বুঝেছি। স্যার বলো স্যার। এই লাইনগুলো কি স্যার মুখস্থ করে ফেলতে হবে? লাইনগুলো কোনগুলা? সবগুলো মুখস্থ করতে হবে না, যতটুকু মুখস্থ করার দরকার ততটুকু মুখস্থ করতে হবে, সবটা মুখস্থ করতে হবে না। মানে স্যার যেটা প্রকাশ করছিল মানে ভালোবাসা এইটা। হম এটা তোমার মনে যদি ভালোবাসা থাকে, এটা অটো মুখস্থ স্যার হবে। আর ভালোবাসা মুখস্থ করতে হয় নাকি? ভালোবাসা তো অটো মুখস্থ হবে। ঠিক আছে, ওকে, বুঝা গেল? এইটুকু পর্যন্ত বুঝছি, বলো। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তারপরে আমরা চলে যাই। এরপরে হচ্ছে কি দেখা যায়, তারপর বলছে ওগো সুধাময় সুর। কেমন সুর? সুধাময়। সুধা মানে শান্তি, তাই না? শান্তিময় সুর, যে সুরটা শুনলেই শান্তি লাগে। যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নাও। আমার তো মনে হচ্ছে আমি তোমাকে অনেকদিন ধরে চিনি, চিরকাল ধরে আমি তোমাকে চিনি। জায়গা আছে, আছে, শীঘ্রে আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষও দেরি করি নাই। তুমি বলছো তাড়াতাড়ি চলে যাই, আমি তো তাড়াতাড়ি চলে আসছি, আমি তো দেরি করি। ঠিক আছে, আমার জায়গা আসলে আছে। রাজ্যে হল করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। প্রতি স্টেশনে একবার একবার মুখ বাড়াই দেখে, যাকে দেখা হয় না আগে একটু দেখবো, তাই না? এই একটু দেখার আকাঙ্ক্ষা, সেটা যদি মিস করে ফেলে, সে যদি সে বারবার কি করে, যে মানে প্রত্যেক স্টেশনে একবার একবার করে তাকায়। কিন্তু আমাদের ওই যে আগের অপরিচিতের কি হবে ভাই? আমি বুঝতে পারছি না কি হবে। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। এখানে গাড়ি বলতে হচ্ছে ট্রেনের বগি। গাড়ি বলতে কি ট্রেন বোঝাচ্ছে আর কি, এখানে গাড়ি বলতে ট্রেন বোঝাচ্ছে। আমাদের ফার্স্ট ক্লাস টিকিট, ঠিক আছে, যেহেতু তারা বড় লোকস, তাই না? তারা তো শুধু বড় লোক না, আমার হিসাব অনুযায়ী তারা বড় লোকস। তাহলে তারা কি টিকিট কেটেছে? ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আড়দালি। আড়দালি শব্দটা আসছে ইংরেজি অর্ডারলি থেকে। অর্ডারলি মানে হচ্ছে যে মানে কি করে চলে, যারা অর্ডারলি চলে, মানে এটাকে মার্চ দেখি না আমরা, সৈনিকরা মার্চ করে, পুলিশ বাহিনী মার্চ করে করে যায় না, মানে একদম সিরিয়াল করে অর্ডার করে, এটাকে অর্ডারলি বলে। তো যারা যে সৈনিকগুলো পায়ে হেঁটে হেঁটে অর্ডারলি চলে, এদেরকে বাংলায় আড়দালি বলে। আটদলীয় দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। এরকম একটা সৈনিক সৈন্যের দল কি করছে, মানে আসবাবপত্র নিয়ে ওই ট্রেনের জন্য অপেক্ষা করছে। ওকে, তারপর বলছে কোন এক ফৌজ মানে তৎকালীন ব্রিটিশ ফৌজ, ব্রিটিশ বাহিনী একজন জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছে। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে। যেহেতু ওই ফৌজ যাবে, বড় মানুষ, তাই না, বড় পোস্টধারী সরকারি কর্মকর্তা, তাহলে ফার্স্ট ক্লাস পাওয়ার আশা নাই। কোন গাড়িতে মাকে লইয়া কোন গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতে ভিড়, দাঁড়ে দাঁড়ে উঠি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আরে এই তো, এটাই তো আমি খুঁজতেছিলাম কালকে রাত থেকে, এই কণ্ঠটাই তো আমি শুনতেছিলাম কালকে রাত থেকে। কি বলছে? এখানে জায়গা আছে। তারপর আমি তো চমকিয়া উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময়ই ছিল না। দেরি করে না, একটু দেরি করে না, কেন? তখন তো ওই গত রাতে একটু মিস করেছিল না, সেকেন্ড ক্লাসে গাড়িতে ডাক দিয়েছে। দেখো, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। আসলে অনুপমকে আমি দেখে, যে অনুপমকে আমি আমার মধ্যেই দেখতে পাই কিছু না। বলছে আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। সেই মেয়েটাই তাড়াতাড়ি কি করলো, জিনিসপত্রগুলো তুলে দিল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনিং করিয়া রইল। রাজই করিলাম না। তখনকার সময় ক্যামেরা মানে বুঝলো তো অনেক টাকা, কয়েক লক্ষ টাকার একটা ক্যামেরা। বলছে যে আমি এটা কি করলাম, এটা আমার মানে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে এই ক্যামেরাটা
করে থাকলো, খুব আগ্রহ, খুব প্যাশন ছিল তার ক্যামেরার প্রতি। সে কাজই করেনি। আরে ক্যামেরা দিয়ে কি করবো? এখন তো ক্যামেরা যা ছবি তুলবো, সেই ছবিওয়ালা মানুষটা আমার চোখের সামনে। এখন শুধু চোখের ক্যামেরায় ছবি তোলা হবে আর মনের গ্যালারিতে ছবি জমা হবে, আর ক্যামেরা দিয়ে করবো কি? তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। আমার আর ইচ্ছে হচ্ছে না, মানে আমি লিখি। কারণ ভাষা যেখানে মানে বলে যে একটা কথা আছে রবীন্দ্রনাথের, যে মানে মানে ভাব যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল। মনের ভাব যেটা নিয়ে তুমি বেশি প্রত্যাশা করো, বেশি চিন্তা করো, সেখানে কিন্তু তুমি কি করতে পারবা না, মনের ভাষাটা লিখে তুমি প্রকাশ করতে পারবা না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। এখন কি হলো, রাতে যে সুরটা ছিল সেই সুরটা কি এবার চোখে দেখা যায়। তখন তাহাকে সুর বলিয়াই মনে হইল। কি বলে মনে হলো? মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পলক পড়ছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নব যৌবন ইহার দেহ মনে কোথাও যেন একটু ভাব চাপাইয়া দেয় না। ঠিক আছে, তারপর হচ্ছে কি, ইহার গতি সহজ। এই জায়গাটা একদম মুখস্থ করতে হবে, প্রিয় মুখস্থ। গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জড়িত নাই। এই জায়গাটা একদম মুখস্থ লিখতে হবে। যখন তুমি অপরিচিতা বর্ণনা লিখবা তখন তাকে এগুলা, এই বিশেষণগুলো লিখতে হবে। তার গতিটা সহজ, দীপ্তি নির্মল মানে উজ্জ্বলতা নির্মল, স্বচ্ছ একেবারে, সৌন্দর্যের সুচিতা, পবিত্রতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কোনো জরিমা নাই। জরিমা মানে হচ্ছে জড়তা নাই কোথাও। ঠিক আছে, বয়স কত বলেছে? 16 কি 17 হবে, এটা এখন শিওর না। ওকে, তারপর হচ্ছে কি, আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করে বলতে পারি না। আমি শুধু তার চেহারা দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, আমি সে কি পড়েছে, কিভাবে পড়েছে, হ্যাঁ সেটা আমি খেয়াল করি না, আমি শুধু তার চেহারা দিকে তাকিয়ে আছি। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। এটা একটা মানে মানে এমন, ঠিক আছে, তার পোশাকটা খুবই সিম্পল ছিল, খুবই সাদামাটা একদম বাঙালি পোশাকে ছিল, মানে থাকে না যে খুব একটা গর্জিয়াস পোশাক পরা, সেটা সে পরে নাই। ওকে, তারপর বলছে যে সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বেলটির উপরে দাঁড়িয়ে, সে কেমন রজনীগন্ধা শুভ্র সাদা মঞ্জুরির মতো, হ্যাঁ যেখানে অনেকগুলো একসাথে থাকে আর কি, তাই সেই জায়গায় বলছে সেই মঞ্জুরির মতো সরল বেলটির উপরে, সরল মানে সোজা, বৃন্তটার উপরে ফুলের যে বৃন্ত থাকে সেই বৃন্তের উপরে সে দাঁড়িয়ে আছে। মানে যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে, অর্থাৎ ওই জায়গার মধ্যে যতগুলো মানুষ আছে সবার চাইতে তার দিকেই তিনটি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথা আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সেটা সমস্ত ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। এই জন্যই তো খোলা পাই না, লেখাপড়া পাই না, হাতে বই কিন্তু কান কোথায়? অন্যদিকে। বই হাতে কিন্তু মন কোথায়? ওই ওদিকে ওদিকে ওদিকে, যেদিকে যেদিকে সে আছে সেদিকে সেদিকে ঘুরছে। পড়তে বসি আমরা, কিন্তু ফেসবুক আমাকে ডাকে, ভাই আয় রে ভাই দেখ কত সুন্দর করে স্ট্যাটাস সাজায় রাখছি তোর জন্য। তাই না? পড়তে বসলে এই ধরনের হয় না, মন মন বসে না পড়ার টেবিলে। মন কোন টেবিলে? মন এখন ফেসবুকের টেবিলে বসে। ঠিক আছে, তারপর বলছে যে আমি মানে কান পেতে শুনে নিলাম যে সে কি করছে কি বলছে, এবং ওই ছেলে মানুষদের সঙ্গে তার বয়স 17 18 হয়ে গেছে, 16 17 হয়েছে, কিন্তু তার কথাটা হচ্ছে ছেলে মানুষদের সঙ্গে একেবারে ছেলে মানুষই কথা। তো ছেলে মানুষদের সঙ্গে মানে হচ্ছে যে বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে তো বাচ্চার মধ্যে কথা বলতে হয়। তুমি যদি কোনো বাচ্চা ছেলে মেয়েকে বলো এই তুমি এদিকে আসো, আমার কাছে আসো, আসবে জীবন? আসবে না। তাকে একটু আদর করে স্নেহ করে, মানে তোমাকে একটু ছোট হয়ে যেতে হবে, ছোট হয়ে বলতে হবে বাবু আসো, এখানে আসো, একেবারে বাচ্চার মধ্যেই কথা বলতে হবে, তাই না? সেও সেটা করেছে। তার বিশেষত্ব এই যে তাহার তাদের বয়সের
তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে একেবারে আনন্দে ছোট হইয়া গিয়েছিল, ছোটদের সঙ্গে একেবারে ছোটদের মতো সে মিশে গিয়েছে। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শুনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। কেন, মানে তারা বলছে যে অনুপমের ধারণা তারা এই গল্পটা 20-25 বার তার কাছ থেকে শুনেছেন, কিন্তু তারপর তারা শুনতে যাচ্ছে কেন, তার সেই জাদুময় কণ্ঠে থেকে তারা এই গল্পটা শুনতে চায়, ঠিক আছে, সুধাময় কণ্ঠ থেকে। বলছে সেই সুধা কণ্ঠের শোনার কাহিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। এগুলো কিন্তু আমি নোট দিয়েছি গ্রুপের মধ্যে, তাই না, ওই নোটটা দেখে তোমরা। বলছে তার কথার মধ্যে সে যখন একটা কথা বলে, ঠিক আছে না, প্রত্যেকটা কথাতে যেন জাদু, মধু ঝরে কথার মধ্যে, মধু বর্ষণ হয় তার কথাতে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। প্রাণে ভরা মানে বোঝাচ্ছে, মানে সে হচ্ছে খুব চঞ্চল, ঠিক আছে, অনেক থাকে না একটু মরা টাইপসের, কিন্তু না, সে খুব চঞ্চলতা নিয়ে, কিন্তু তার মধ্যে কি নেই আবার দেখো, বলছে তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরে ওঠে, মানে প্রাণ মানে হচ্ছে সজীবতা, সতেজতা তার কথার মধ্যে সবসময়। বলছে তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয় তাহাকেই শুনে, তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ছড়িয়া পড়ে। হ্যাঁ, কি বলছে, তাহাদের হৃদয়ের উপরে প্রাণের ঝর্ণা ছড়িয়া পড়ে। ওই মেয়েটার যে চঞ্চলতা, আনন্দ, উচ্ছ্বাস, তাদের মনের মধ্যে এটা কি ফেলে, ছাপ ফেলে। কিছু মানুষ থাকে তুমি যার সাথে কথা বললে দেখবা যে তোমার ভালোই লাগে না, কেমন মনা মনা লাগে। আর কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে তোমার খুব আনন্দ লাগবে, খুব উচ্ছ্বাস অনুভূতি হবে। মানে ওই মানুষগুলোর সাহচর্যে যখন মানুষ আসে তখন তারা নিজেরও কি হয়ে যায়, আনন্দিত হয়ে উদ্বুলিত হয়ে যায়। ঠিক আছে, বুঝা গেল, মানে সে তেমনই, সে তেমনই, তার মধ্যে কোনো জড়তা নাই। যে অনুপমের সান্নিধ্যে আসলে তার ধরো অনুপমের সাথে গিয়ে কথা বলতে আসলে খুব একটা আগ্রহ পাবে না, সে মরা মানুষের কথা বলবে না, সে হচ্ছে ইন্ট্রোভার্ট, ঠিক আছে না। কিন্তু যখন বলছে যে এই অপরিচিত সান্নিধ্যে আসবে, সেই সুধময় কণ্ঠের সান্নিধ্যে কেউ আসবে, তার মধ্যে সে মরা হইলেও সে আবার জীবিত হবে, তার মধ্যে প্রাণ ফিরে আসবে। আমি কি এইটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি স্যার? দেখ এগুলো হচ্ছে সব সেই যে কণ্ঠটা সে শুনেছে সেই মানুষটার বর্ণনা দিচ্ছে সে কেমন, এইটুকু পর্যন্ত বুঝেছি। আমাকে একটু সবাই একটু রিপ্লাই করো, এটুকু পর্যন্ত বুঝেছে কিনা। সে তো বলছে ইয়েস স্যার। বাকিদের কি অবস্থা? অর্থী, অভিষেক, তারপর হচ্ছে সিয়াম, জিশাদ, জুনায়েদ, তোমাদের কি অবস্থা তুমি বুঝতে পেরেছো? জুনায়েদ বলছি ইয়েস, বুঝেছি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমরা তারপরে চলে যাই, এরপরে দেখা যাক কি হয়। সে এখনো ক্রাশের মধ্যেই আছে, কিন্তু কথা হচ্ছে হয় নাই কিছু। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সুজিত করিয়া তুলিল। মানুষ যখন প্রেমে পড়ে, মানুষ প্রেমে পড়লে কি হয়, মানে মনে হয় যে সবকিছু নতুন 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 লাগে, ঠিক আছে। তখন মানে ওই যে প্রেম তুমি এমন, জীবনটা করে দাও যেমন তেমন, প্রেম তুমি এমন, মনটা করে কেমন কেমন। প্রেম করলে মানুষ মনটা যেন কেমন কেমন করে। সব দিন সূর্য প্রতিদিনই ওঠে, কিন্তু ওই দিনের সূর্যটা অনেক বেশি সুন্দর মনে হবে। গাছের পাতা প্রতিদিনই সবুজ থাকে, কিন্তু ওই দিনের সবুজটাকে একটু স্পেশাল সবুজ মনে হবে। মানুষ প্রতিদিন চলে, কিন্তু ওই দিন মনে হবে যে মানুষগুলো খুব আনন্দ উচ্ছ্বাসের সাথে চলছে, মানে মন তখন রঙিন হয়ে যায়, ঠিক আছে, মনে রং লাগে। আবার মনে হইলে আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। ঠিক এই কাজটা না সুভা গল্পেও লেখক করেছিলেন। সুভা যে কথা বলতে পারে না, কিন্তু তার যে সৌন্দর্য, তার যে মনের ভাষা, সেটা তিনি প্রকৃতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে প্রকৃতির ভাষাটাই হচ্ছে সুভার মনের ভাষা, মানে সুভাকে তিনি মনের ভাষা দিয়ে উদার করেছেন। ঠিক এখানে সেরকম বলছে যে এই যে চারপাশে প্রকৃতি এত সুন্দর, বলছে ওই মেয়েটার সৌন্দর্যই প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং সেই সৌন্দর্যটা আমাকে ঘিরে রেখেছে চারপাশ থেকে। পরের স্টেশনে পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চা কিনিয়া লইল, এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া পরামর্শ করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, মানে হচ্ছে যে আসলে কি, সে হচ্ছে আসলে ইন্ট্রোভার্ট। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া মানে ইন্ট্রোভার্ট আর কি, সহজে কারোর সাথে কথা বলতে পারে না, সহজে কারোর সাথে মিশতে পারে না, তাই না, এরকম থাকে না, অনেকেই আছে, ঠিক আছে। আমি কেন সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই জানা এক মুঠো চাহিয়া লইতে পারিলাম না, হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোক স্বীকার করিলাম না। আমি একটু হাতটা বাড়াতাম, একটু সে আমাকে যখন চানামুটটা দিত, তার হাতের স্পর্শটা হতো আমার হাতে, তাহলে আমার মধ্যে একটা প্রাণের সঞ্চার হতো। হাত বাড়ানো মানে হচ্ছে যে আসলে চানামুট চাও না, তার হাতটাই আমি চাইতাম। আমি কেন একটু বেহায়া হতে পারলাম না?
মানে প্রেম করতে হলে পুরুষ মানুষকে একটু কি হতে হয়, একটু বেহায়া হতে হয়, নিজ থেকে উদ্যোগ নিতে হয়, তাই না? তো যে আমি এটা পারলাম না কেন, পারলাম না কেন? ঠিক আছে, ব্যর্থ প্রেম কেন পারলাম না, সহজ। তারপরে মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোকের মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাদের বেহায়া বলিও তার ভ্রম হয় নাই। তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে মানুষ মেয়েদের হচ্ছে, একটা হচ্ছে চঞ্চলতা, আরেকটা হচ্ছে বেহায়াপনা, দুটো দুই জিনিস। তো বলছে যে এ হচ্ছে হয়তো তার বয়স হয়েছে কিন্তু তার শিক্ষা থেকে একটু কম, কিন্তু সে কি না বেহায়া টাইপস, বুঝা গেল? তো বলছে যে তার মনে হইলো এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই, মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না। তাহলে মায়ের স্বভাবটাই কিন্তু কে পেয়েছে, অনুপম পেয়েছে, কারোর সঙ্গে হঠাৎ করে জমে না আবার, তাই না? অনেকে থাকে না, মানে একটু কোথাও একটু অ্যাডজাস্ট হইতে সময় লাগে, চুপচাপ বসে থাকে। সময় যখন যায় তখন আস্তে 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 সে কথা বলতে শুরু করে। আর সে যখন কথা বলতে শুরু করে তখন আশেপাশে মানুষজন তাকে আর থামাইতে পারে না, এরকম কিছু থাকে। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। কেন? মা তো হঠাৎ করে বড়লোক হয়েছিল, ওই যে তার বাবা গরিব ছিল, উকিল ছিল, অনেক টাকা পয়সা কামাইছে, বড়লোক হয়ে গেছে, সেই জন্য সে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশন আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একজন অনুষঙ্গী এই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছে, গাড়িতে কোথাও জায়গা নাই। তাহলে ওই যে ফৌজ অপেক্ষা করছিল না, সেই ফৌজের বাহিনীটা আবার আসছে। বারবার আমাদের গাড়ির সাথে দিয়ে তারা ঘুরিয়ে গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমি মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না, কারণ আমি বলবো যে আপনারা এই গাড়ি থেকে নামেন, তখন আমরা কোথায় যাবো, তাই না? গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে, মাথার কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিল, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতে ইলি সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিকে তো অন্য গাড়িতে যাইতে হইবে। সে কি করলো, দুইটা টিকিট লাগাই দিল মাথার কাছে, টিকিট লাগাই বলতেছে যে কি, যে মানে এই গাড়িটা আগে থেকে বুক করা আছে এখানে, ঠিক আছে, এখানে আপনাদের জায়গা হবে না, আপনাদেরকে এটা ছেড়ে দিতে হবে, ওকে? তারপর হচ্ছে আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াই উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। আইরে, আইরে যাইতে দিচ্ছে না, প্রথমে তো ডেকে নিয়ে আসছে, আর এখন তাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না। তাহলে এখন একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেল না ঘটনাটা। তারপরে দেখো কি হচ্ছে, তারপর হচ্ছে সে লোকটি রোগ করিয়া বলিল, না ছাড়িয়ে উপায় নাই। কিন্তু মেয়েটির চলিততার কোনো লক্ষণ না দেখিয়া, মানে চলে যাওয়ার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া দিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। কাকে? সে হচ্ছে প্রথমে আসছে একজন দেশি রেলওয়ে কর্মকর্তা, তারপর আসছে ইংরেজকে ডেকে নিয়ে আসছে, স্টেশন মাস্টারকে। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক দিতে চাইলাম, তাই না? যখন তাকে এসে বলেছে যে দেখেন আমরা দুঃখিত, এই মানে কথাটাও কমপ্লিট হয় না, আমাদের নায়ক অনুপম একবার তো সে কি ওই যে ট্রেনে ওঠার সময় কোথায়, মানে সে যখন ট্রেনে উঠছিল তখন তার হওয়া উচিত কি ছিল, হওয়া উচিত ছিল যে সে দ্রুত মাকে তাড়াতাড়ি তুলে দিবে, জিনিসপত্র সব মেলা বাড়বে, সে নিজে উঠে যাবে ধাপ করে, তাই না? কিন্তু তা না, আমাদের নায়িকা নায়ককে রক্ষা করেছে, নায়ককে ট্রেনের মধ্যে উঠিয়েছে, ঠিক আছে, জিনিসপত্র নায়িকা তুলেছে, নায়ক কিছু করতে পারলো না। তারপরে এখানে নায়ককে এসে যখন বললো যে ভাই তোমাদের এই মানে ট্রেনের টিকিট গুলো আগে থেকেই কাটা আছে, বুক করা আছে, তোমাদের এটা ছাড়তে হবে, এটা কথা কমপ্লিট হয়নি, সে চলে যাওয়ার জন্য ব্যস্ত, কুলি টাকা শুরু করে দিল। কিন্তু আমাদের নায়িকা কি বললো, নায়িকা বললো, মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। এই জায়গায় না রবীন্দ্রনাথ মানে ভবিষ্যৎ বাঙালি নারীর চরিত্রটা কেমন হবে, প্রতিবাদী, কণ্ঠস্বর হবে, মানে দৃঢ় চরিত্র হবে, ব্যক্তিত্ব হবে, সেই চরিত্রটা, সেই চিত্রটা তিনি এখানে অঙ্কন করেছেন। একটা মূর্তি তিনি, বাঙালি নারী একটা মূর্তি তিনি অঙ্কন করেছেন। ভবিষ্যৎ বাঙালি নারী কেমন হবে, বাঙালি হবে কিন্তু প্রতিবাদী বাঙালি নারী, ঠিক আছে? দেখো আবারও সেই কিন্তু অনুপমকে কিন্তু যেতে দিচ্ছে না। ঘটনা তাহলে ঘটে গেছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে, তাই না? ভিতরে ভিতরে মনে মনে ঘটনা ঘটে গেছে, অনুপমকে যেতে দিচ্ছে না। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়ায় স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা, একথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। টিকিটটা খুলে প্ল্যাটফর্মে ছুড়ে ফেলে দিয়েছে। তারপরে কি হয়েছে দেখো, আমাদের অনুপম কি এবার অ্যাকশনে যাবে? এরপর অনুপমের মধ্যে কি একটা সাউথ ইন্ডিয়ান ভাব আসার কথা ছিল না? দেখি কি করে অনুপম। ইতিমধ্যে আটদলের সময় মানে সাথে ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়া গাড়িতে সে তার আগ্রহ উঠাবার জন্য আটদলকে প্রথমে ইশারা করিয়াছিল। ওই সাহেব চলে আসছে, ইউনিফর্ম পরা একটা সাহেব আসছে।
তাহার পরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া কি কথা করিল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি ঝুলিয়া তবে ট্রেন ছাড়িল। আর একটা গাড়ি জুড়ে দিয়ে মানে আরেকটা বগি বগি আলাদা করে জুড়ে যুক্ত করে তারপর ট্রেনটা ছাড়লো। মেয়েটি তার দল লইয়া আবার এক পত্তন মানে এক মুখ চানা মুখ খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। লজ্জা 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 সব মানে কোথায় যখন মানে যখন তাকে বলেছে যে এই গাড়ির টিকিট আগে থেকে কাটা, তখন অনুপমে কি করা উচিত ছিল? অনুপম বলছে তোর বাড়ি নেই লমারে লাগালাগি মারামারি শুরু, তাই না? নায়ক যে এক ঘুষি মারবে যে স্টেশন মাস্টার যে ট্রেনের বাইরে 10 মাইল উঠে গিয়ে পড়বে, এক লাথি মারবে যে ট্রেনটা ভাঙিয়ে যাবে, এরকম একটা অবস্থা হওয়ার কথা ছিল। কিন্তু সেই জায়গায় হইলো কি, আমাদের নায়িকা এসে নায়ককে রক্ষা করলো। কিছু সমান আর আছে, এটা বলছে আমার আর এই দেখানোর জায়গা নাই, আমি সেই জন্য একটু প্রকৃতির শোভা দেখতেছি বাইরে লজ্জায়। ওকে, কানপুরে কোথায়? সেই কানপুর থেকে ঘটনা শুরু হয়েছিল, পরিশেষে কানপুর থেকে এসে কান পড়া দিয়েছিল, তাই না? সেই কানপুরে আসিয়া গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর, কে চাকর? হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে না করিতে লাগিল। মা বাবা থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি মা? মেয়েটি বলিল আমার নাম কল্যাণী। তাই না? ঘটনা উল্টা হওয়ার কথা ছিল, মেয়ে জিজ্ঞেস করার কথা ছিল যে আপনার নাম কি, তাই না? মেয়ে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করার কথা ছিল, কিন্তু উল্টো হলো, তাকে মেয়েকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম। তোমার বাবা তিনি এখানকার ডাক্তার, তাহার নাম সুমন আছেন। তাহলে ওই যে সুমন আছেন, ওই যে অপরিচিতা, সেই অপরিচিতা জানি যে সেকেন্ড টাইম যে ক্রাশটা খেয়েছে সে, সেটা সে আগের জনের উপরেই ক্রাশটা খেয়েছে। ঠিক আছে, বুঝে গেল? ঘটনা তাহলে মিলে গেল না? আচ্ছা, তারপরেই সবাই নামিয়ে গেল। তার এটুকু পর্যন্ত কি বুঝেছি? কোনো কনফিউশন আছে বলো দেখি, এবং তোমাদের কেমন লাগছে বলো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ক্লাসে আমরা শেষের দিকে চলে আসছি আজকে। জাস্ট একটু বলো কেমন লাগছে এবং বুঝেছো কিনা এইটুকু পর্যন্ত। একটু আমাকে একটু জানাও, একটু জানাও। মজা লাগতেছে জুনাইদ, থ্যাংক ইউ, ভালো লাগতেছে, বুঝতেছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমরা যাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, মামার নিষেধ অমান্য করিয়া, এবার মামার নিষেধ আমি আর কোনো কিছু মানি না। তার যে কোনো মানে কল্যাণী, মানে কল্যাণীকে তার দেখা হয়ে গেছে, সে বলছে না অ্যাকচুয়ালি দেখা পাইতাম, দেখতে দিতে পেলাম না, কিন্তু দেখেছি, দেখার পরে আর কোনো কিছু মানি না। প্রেম তুমি এমন, তোমার জন্য বাধ্যের অবাধ্য আচরণ। প্রেমে বললে বাধ্য ছেলেও কি হয়ে যায়? অবাধ্য হয়ে যায়। প্রেম তুমি এমন, তোমার জন্য বাধ্যের অবাধ্য আচরণ। তো বলছে আর মানি নাই, আমাকে অমান্য করে সরো তুমি, আমার সামনে আসবে না, আর আমার কথায় নাক গলাবে না, মামাকে ডোন্ট কেয়ার। মাপ চেয়ারটা ফেলিয়া মায়ের আদেশ বাদ দিয়ে তারপরে আমি কানপুরে আসিয়াছি। কোথায় চলে আসছে? কানপুরে। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা পেয়েছে, হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি, তমুনার দহ হৃদয় করিয়াছে। কিন্তু সেই চিন্তা করছিল কি, দেখো বাস্তবতা কিন্তু বাস্তবতার কাছে মানুষ সেই চিন্তা করছিল যে কল্পনায় কি তার কাছে কল্যাণীর বাপ আসবে, এসে পায়ে পড়বে, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমার মেয়েটাকে তুমি বিয়ে করো না, বাঁচবে না। কিন্তু ঘটনা হলো উল্টা, সে নিজে গিয়ে কল্যাণীর এই বাপের কাছে হাত জোড় করছে, মাথা হেঁট করছে, ক্ষমা চেয়েছে। আচ্ছা, কল্যাণী বলে, আচ্ছা আমাদের সমুদ্রবাবুর হৃদয় বলেছে, কিন্তু কল্যাণী বলে কি আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বলিল মাতৃয়াগা। এই মাতৃয়াগা মানে হচ্ছে এখানে বুঝতে হবে এই যে তার এই বাক্যের মধ্যে তার দেশপ্রেম নিহিত রয়েছে। কি রয়েছে? দেশপ্রেম। কি সর্বনাশ, পক্ষেও মাতুল আছে নাকি? মাতুল মানে হচ্ছে মামা বাড়ি, আর মাতুল মানে কি মামা বাড়ি বা মায়ের পক্ষ আর কি। তার তো মা নয়, কার? কল্যাণী। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। এই লাইনটা একদম মুখস্থ করে ফেলতে হবে। মেয়েদের কি গ্রহণ করেছে? শিক্ষার ব্রত গ্রহণ করেছে সেই বিয়ে ভাঙার পর থেকে, এবং এর মাধ্যমে তার মধ্যে কি ফুটে উঠেছে? দেশপ্রেম ফুটে উঠেছে তার মধ্যে। ওকে, কিন্তু আমি আশা ছাড়িতে পারিতাম না। সেই সত্যি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো পারের ফাঁসি। ওই পার থেকে একটা বাঁশির আওয়াজ আসছে, আমার সংসারের বাহির হইতে আসিল।
তার যে সংসার বলতে হচ্ছে যে তার যে লাইফ স্টাইল ছিল, জীবনযাত্রা ছিল, ইন্ট্রোভার্ট লাইফ ছিল, তাই না, মামার কাছে আবদ্ধ ছিল, হ্যাঁ, মায়ের আঁচল ধরে পড়ে থাকতো, এই যে তার জীবনযাত্রা, সেখানে এই জীবনযাত্রার বাইরে থেকে তার একটা ডাক এসেছে, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে আমার চিরজীবনে কানের ধোঁয়া হইয়া গেল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখন বয়স কত? 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছে। মানে মাতুল মানে হচ্ছে মামাকে ছেড়েছে, মামার বাড়িকে ছেড়েছে, মায়ের বাড়িকে সে ছেড়েছে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই, মা তার সঙ্গে চলে এসেছে। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, তুই জীবনেও পারবি না বিয়ে করতে, পারি আমরা আশাও করি না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আছে, তবে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যায়, আমি এইখানেই আছি। দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছুটার কাজ করে দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো জায়গা পাইয়াছি। এটার মানে হচ্ছে হৃদয়ে জায়গা পাওয়া। তার মানে হচ্ছে কি? হৃদয়ে জায়গা পাওয়া। ওকে, সে কোথায় জায়গা পেয়েছে? অপরিচিতা হৃদয়ে জায়গা পেয়েছে। সে বিয়ে করতে পারে নাই অপরিচিতাকে, কিন্তু সে অপরিচিতার কাছে থেকে তাকে একটু হেল্প করে তার কাজে কর্মে, এবং এটার মধ্যেই সে মনে করে যে সে মনের মধ্যে কি পেয়েছে? অপরিচিতার মনে জায়গা পেয়েছে। তাহলে এখানে একটা মজার জিনিস দেখো, এখানে একটা মজার জিনিস হচ্ছে যে কি, এখানে একটা মজার জিনিস হচ্ছে, প্রথমে হচ্ছে যে সে মানে আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে যে সে কি করেছে, প্রথমে হচ্ছে যে মানে সে বিয়ের জন্য মেয়ে কথা চিন্তা করেছে। ওকে, প্রথম হচ্ছে মেয়ের কথা চিন্তা করেছে, তারপরে পরিশেষে কি দিল? তাকে খবর দিল। ওকে, খবর দেওয়ার পরে সে মেয়েকে দেখতে চেয়েছিল, দেখা হলো না। মেয়েকে দেখতে চেয়েছিল, কি হলো না? দেখা হলো না। তারপরে হচ্ছে কি, দেখা দেখা হলো না, এরপরে হচ্ছে যে সে দেখা হলো না, তারপর হচ্ছে যে বিয়েতে গেছে। এখন বিয়েতে কি মেয়ে দেখা হয়েছে? তাও হয়নি। বিয়ে থেকে মেয়ে দেখা হয়েছে না, তাও তার হলো না, মেয়ে দেখা হলো না। এরপরে হচ্ছে সে বিয়ে ভাঙন হলো, বিয়ে ভাঙন হলো। ওকে, তারপরে হচ্ছে কল্পনা জগতে সে ডুব দিয়েছে। ওকে, কল্পনা করতে করতে সে সুর শুনেছে। দেখো, দেখো কত ফেস, কতগুলো ফেস চার্টার করেছে, সুর শুনেছে। ঠিক আছে, এই সুরে গিয়ে আবার সেই কল্পনা জগতে ডুব দিয়েছে এই সুরটা শুনে। তারপরে হচ্ছে সে শুধু কি দেখা হয়েছে, তারপরে হচ্ছে সেই ক্লাইম্যাক্স মোমেন্টটা আসছে, যখন তার দেখা হবে ক্লাইম্যাক্স, তারপরে হচ্ছে যে দেখা হলো। এখন দেখা হওয়ার পরে সে কি পরিচয় জেনেছে? না, জানে না। প্রথমে হচ্ছে অপরিচয়, কিছুদিন পরে কি জানলো, এখানে ঘটনা ঘটলো, তারপরে কি পরিচয় জানলো। পরিচয় জানার পরে সে ছুটে গেল তার কাছে, সেই কল্যাণীর কাছে। কিন্তু ছুটে যাওয়ার পরে কি সে পেয়েছে? সে তাকে পায়নি। তার কি পূর্ণাঙ্গ পরিচয় পেয়েছে? মানে অপরিচিতাকে সে কি পরিচিত হতে পেরেছে পরিপূর্ণরূপে? পারে নাই। তাহলে দেখো, এই পুরো গল্পটাকে শুরু করেছে, মানে তার কোথায় থেকে শুরু করে কোথায় নিয়ে শেষ করেছে, দেখেছো কি অসাধারণ গল্পের বুনন, ঠিক না? স্যার এইটুকু পর্যন্ত আমরা বুঝেছি, এইটুকু পর্যন্ত বুঝেছি স্যার, এইটুকু পর্যন্ত বুঝেছি, বুঝেছি স্যার। সবাই একটু আমাকে একটু সময় মন্তব্য করে জানাও। অর্থী যে আছো, অর্থী তুমি কোথা থেকে ক্লাস করছো একটু জানাও। জুনায়েদ কোথা থেকে ক্লাস করছো একটু জানাও, কোন জায়গা থেকে ক্লাস করছো। সেহতি স্যার তো ঢাকা ক্লাস করছে আমরা জানি। বাকিরা কোথা থেকে ক্লাস করছে একটু লোকেশনটা আমাকে বলুন। ও বাবা, সেটা তো আমি জানতাম না। বাসা থেকে? জুনায়েদ তুমি বাসা থেকে ক্লাস করছো? আমি তো ভাবছিলাম আমার আমার একটা স্টুডেন্ট ওই মঙ্গল গ্রহ থেকে ক্লাস করছে। লাকি, লাকি জুনায়েদ, তুমি বাসা থেকে বসে ক্লাস করছো। ঠিক আছে, ভালো, ঠিক আছে, ওকে। 2 নাম্বার গেট, ওকে, অর্থী 2 নাম্বার গেট থেকে ক্লাস করছে, ঠিক আছে, ওকে।
ঠিক আছে দুজন, জুনাই তুমি বাসা থেকে ভালোবেসে ক্লাস করো, এটাই আমাদের জন্য প্রাপ্য। ওকে, তাহলে আগামীকাল রাত ঠিক 9টায়, আগামীকাল রাত ওয়ার্ড দিয়ে লিখতে অনেক ভালো বুঝছি, রাত 9টায় একটা এমসিকিউ টেস্ট হবে। ঠিক আছে, এমসিকিউ টেস্ট হবে আগামীকাল রাত 9টায়। সেই এমসিকিউ টেস্ট হবে, অংশগ্রহণ করবে, উত্তরপত্র জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে, প্রত্যেক ক্লাস শেষে আমরা একটা টেস্ট দিব। ঠিক আছে, প্রত্যেক ক্লাস শেষে। এরপর রিটেনও এক্সাম হবে, ধীরে ধীরে সকলে হবে। এবং আজকে ক্লাসটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। সবাই মন্তব্য জানাবে, একটু ফ্রেন্ডদেরকে কোশ্চেন শেয়ার ছিল। করবে ক্লাস করে। ভালো কিছু আমরা অনেক কিছুতেই শেয়ার করি, ভালো কিছু শেয়ার করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম। স্যার একটা স্যার কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, বন্ধ করে দাও, শেষ করে দাও। অপরিচিতার কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট, বন্ধ মানে করো। যেটা হবে? হ্যাঁ মানে রেকর্ড বন্ধ করো। হ্যাঁ, সে রেকর্ডটা শেষ করে দাও।